করছি আজকের সংবাদ। জলে নেমে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাঁশকুড়ার নারায়ণতাড়িতে জলবন্দী মানুষদের মাঝে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। জলে নেমে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাঁশকুড়ার নারায়ণতাড়িতে জলবন্দী মানুষদের মাঝে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জেলা শাসককে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে দিলেন দুর্গতদের যত দ্রুত সম্ভব উদ্ধার করে ত্রাণ শিবিরে পৌঁছে দিতে হবে। সেই সঙ্গে যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন পর্যন্ত তাদের থাকা খাওয়ার দায়িত্ব রাজ্য বহন করবে। শুধু তাই নয়, ত্রাণ নিয়ে অভিযোগের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে ত্রাণ টাকা পাঠিয়েছে। ত্রাণ নিয়ে কোনো মানুষের অভিযোগ যেন নবান্ন পর্যন্ত না যায়। তাদের সমস্যা দেখার দায়িত্ব সরাসরি জেলাশাসক ও পুলিশ সুপারের হাতেই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়ে দিয়েছেন কোনো অভিযোগ এলে তার জন্য জেলাশাসক ও পুলিশ সুপারকেই জবাব দিতে হবে। এরই পাশাপাশি দুর্গত মানুষদের এদিন আশ্বস্ত করে জানান, যার যার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা দ্রুত তৈরি করে জেলাশাসক আমাকে দেবেন। যাদের চাষের ক্ষতি হয়েছে তারা কোনো চিন্তা করবেন না, রাজ্য সরকার আপনাদের সমস্ত রকম ক্ষতি পূরণ করবে। তবে এদিনও বন্যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজ যে জায়গায় জল ঢুকেছে সেগুলি সকালেও শুকনো ছিল, এত করে বলার পরেও জল ছাড়া বন্ধ করছে না ডিবিসি। মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়ে বলেন, পাঁশকুড়ার পাশাপাশি হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি এলাকার বহু জায়গা আজ নতুন করে প্লাবিত হয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশকে নির্দেশ দিয়ে জানান, যত দ্রুত সম্ভব দুর্গত এলাকার মানুষদের উদ্ধার করে ত্রাণ শিবিরে নিয়ে আসুন। যতদিন পর্যন্ত না তারা বাড়ি ফিরতে পারবেন ততদিন রাজ্য সরকার এদের খাওয়া থাকার বন্দোবস্ত করবে। ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা, ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয়। আর জানালেন মুখ্যমন্ত্রী, এদিন দুর্গত মানুষদের সঙ্গে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন মুখ্যমন্ত্রী। এলাকাবাসীরা উদ্ধার কাজ নিয়ে ক্ষোভ জানান। প্রয়োজনীয় পানীয় জল ত্রাণ নিয়েও তারা অভিযোগ জানান। সেই সঙ্গে নতুন করে এলাকা প্লাবিত হওয়ার বিষয়টিও তারা মুখ্যমন্ত্রীর নজরে আনেন। এরপরই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে নির্দেশ দিয়ে জানান, দ্রুত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিন। ডিভিসির ছাড়া জলে একের পর এক জেলা প্লাবিত হওয়ার খবরে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী বুধবারই বন্যা দুর্গত এলাকাগুলিতে ঘুরে দেখার সিদ্ধান্ত নেন। প্রথমেই তিনি হুগলির পরশুরায় যান, সেখান থেকে হুগলি জেলার একাধিক এলাকা ঘুরে পশ্চিম মেদিনীপুরে আসেন। এরপর রাতে পশ্চিম মেদিনীপুরে কাটিয়ে সকাল হতেই চলে আসেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। এরপর তিনি হাওড়ার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে চলে যান। কোথায় পিছাবো? নিজের জায়গা করে ওনাকে ছাড়ুন, ওনাকে আনছি আচ্ছা চললেন না আমাকে নিয়ে চলো চলো বেশি চলো এবং পাঁশকুড়া এই অঞ্চল জলটাকে দেখাও কিভাবে জল যাচ্ছে। এক্ষুনি শুধু তোমরাও ডুবে যাবে, এক্ষুনি সরে যেতে হবে। এইটা কালকে রাত্রে এই জলটা আবার ছেড়েছে, নতুন করে ছেড়েছে এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্টটা বসে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, জলটা দেখতে দাও, জলে ডুবে যাবে এক্ষুনি।
কৃষি জমি যাদের আছে বা শস্য আনবে তারা চিন্তা করলেন না, তারা শস্য বীমার টাকা পাবেন শস্য বীমার টাকা। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছে এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। কারণ আমরা 5 লক্ষ পুকুর কেটেছি, আমরা 500 কোটি টাকার চেক ড্যাম করেছি, আমরা গোপালেশ্বর কেলেঘাই প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি। ঘাটাল মাস্টারঘাট প্ল্যান যেটা পড়ে আছে 10 বছর ধরে, সেটাও আমরা ডিপিআর তৈরি করছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব। কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসছে, কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না, ডিসিলটেশন করবে না? ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই, আমরা কৈফিয়ত চাই। ফরাক্কায় ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে, বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। বাংলা একটা নৌকার মতো, আর সব জল নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গে ঢুকবে, ভুটানে বৃষ্টি হলে জলপাইগুড়িতে ঢুকবে, আলিপুরদুয়ারে ঢুকবে, কুচবিহারে ঢুকবে, নর্থ বেঙ্গলে ঢুকবে। আর মালদা নদীতে গঙ্গার ইরোশন মুর্শিদাবাদে, আর দক্ষিণবঙ্গ ডুবছে ডিবিসির জলে। এবং আমি যা শুনেছি কাল রাতে জলের ওপর আবার জল ছেড়েছে। এই জায়গাগুলো ভেজা ছিল না, অনেকটা দূরে ছিল। আমাকে এসপি বললেন, ডিএম বললেন এটা এক্ষুনি হয়েছে, এবং দেখুন এক্ষুনির মধ্যে এতটা ডুবে গেছে। আমি সবাইকে বলবো জলে ঝুঁকি নেবেন না, জল আর আগুনে ঝুঁকি নেবেন না। অন্তত 2 দিন একটু সেফ প্লেসে থাকুন, তারপরে জলটা বেরিয়ে গেলে তারপরে আপনার আস্তে আস্তে বাড়ি যাওয়ার মতো পরিস্থিতি থাকলে তখন বাড়িতে যান। আর আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো যা যা রিলিফ দেওয়ার কোনো যেন রিলিফে অভাব না হয়। প্রত্যেকটা পরিবারকে দেখে নেবেন, আপনাদের কাছে সবকিছু দেওয়া আছে, কেউ যেন অসুবিধায় না পড়ে। আমি মিদনাপুর পশ্চিম, হুগলি, হাওড়া এবং হাওড়া যাবো আমি এবার, মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। আবার ছেড়েছে মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়, বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি, আমি এখানে যারা আছেন এই দেখুন কতটা ভরে গেল আপনারা থাকতে থাকতে। আমি আপনাদের অনুরোধ করবো সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে। সামনে থেকে যারা দোতলায় দাঁড়িয়ে আছেন ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোড়ে, প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান। জল কিন্তু 8 ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব, আগুন যেমন হু হু করে ডুবিয়ে দেয়। আমরা পাঁশকুড়া থেকে, আমি ডেবরাতেও জানি হয়েছে, ডেবরা আমি দেখতে দেখতে এলাম। ডেবরা আমি ডিএমকে বলবো, পশ্চিম মেদিনীপুরের ডিএমকে বলতে ডেবরার রিলিফগুলো পাঠাতে, এমএলএকেও একটু কনফিডেন্স নেবে, জেলা পরিষদকে, এবং কেশপুরটাও দেখে নিতে। ডেবরাতেও 10টা গ্রাম ডুবেছে এবং খড়গপুর রুরালও ডুবেছে, একটা ট্রাইবেল গ্রাম, সেটাও দেখে নিতে, এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে। কোন রকম জাতের লোকে না বলতে পারে যে আমি রিলিফ পাইনি। আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব দেব এবং এসপিদের এটা দেখার জন্য। খরচা করুন, মানুষকে দিন, তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না। আমি এখন যাচ্ছি উদয়নারায়ণপুর আমটাকে অ্যালার্ট করতে, কারণ ওখানকার অবস্থা খুব খারাপ। আপনারা যেতে পারেন, একদম গাইড করে করছে না। আমি তো 10 বছর ধরে ফাইট করছি, আজকে আমি 13 বছর ধরে দেখছি, কিন্তু আগে ছাড়তো 75,000 1 লাখ কিউসেক, এবার ছেড়েছে, ওরা ছেড়েছে 4 লাখ, তেলুঘাট পঞ্চায়েত ছেড়েছে আরো 1.5 লাখ, 5.5 লক্ষ। This is very unfortunate. I do not know why central government is not dredging for DBC. Their reservation power now is came down about 36% only, and all the water they release for Bengal.
why Bengal will be man-made flooded because of central government irresponsible activities. I am sorry, this is not Bengal water. This is the Jharkhand water from Tenughat Panchayat, and this is the water coming from central government organization like DBC. Because এটা নিয়ে বড় আন্দোলনে যেতে হবে, এটা নিয়ে আমরা বড় আন্দোলনে যাব। চললেন না আমাকে নিয়ে চলো চলো বেশি চলো আরে দাঁড়া 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 যাচ্ছি তো কি গত এলাকার তো এবার ডুবেই যাচ্ছে, ভেঙে যাচ্ছে, বুঝতেই পারছো। এবার কিছু সাহায্য পেলে ভালোই হবে, কেন জল তো বেড়ানোর চেষ্টাও নেই, কেন চারদিকে ঘেরা আছে। এবার মানুষ যা কি খাবে এইটাই এখন ভাবনা পড়ে। এখন জানতে পারলাম যে এইটা কথা তখন না 3:30 কমই হয়। হ্যাঁ, কিছুটা বার করানো হয়নি, কিছুটা পাইছি, কিছুটা গেছে। কি যে হবে এখন ভাবতেছি, এবার খেতে পাবো কি পাবো এইটাও চিন্তা হচ্ছে। এর কাছে বলছি কিছুটা সাহায্য করে। না, কিছু লোক আছে, কিছু লোক বেরিয়ে গেছে। এবার সব মানে ভাবনা হয়ে গেছে। এবার কিছু লোক রয়ে গেছে, কেন না কোনো কিছু হেল্প নেই, কি যে হবে তাও ঠিক নেই। এবার বলছি যেন সাহায্যটা পাই আমরা, ঠিক আছে? যদি পাই আরো ভালো হবে। পূর্ণিমা মান্না। দুর্ভাগ্যের বিষয়, মানুষ চালাকাট হাতে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছে। মুখ্যমন্ত্রীর পরে পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে বিস্ফোরক সুকান্ত মজুমদারের। পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন সুকান্ত মজুমদার। দুর্ভাগ্যের বিষয়, মানুষ চালাকাট হাতে মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রীর পরে পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে বিস্ফোরক সুকান্ত মজুমদারের। পাঁশকুড়ায় বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন সুকান্ত মজুমদার। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পরে তিনি বলেন, মানুষজন বলছেন কোনো তৃণমূল নেতা এলাকায় পৌঁছাচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রীর জন্য সাধারণ মানুষ হাতে চালাকাট নিয়ে অপেক্ষা করছেন। অস্বাভাবিক বিষয় নয়, মানুষ 3 দিন ধরে অভুক্ত অবস্থায় অপেক্ষা করছে। রাজ্য সরকার যে চাল দিয়েছে সেই চাল পচা দুর্গন্ধ বেরোচ্ছে। আমরা আগামীকাল চাল ডাল এলাকায় পৌঁছে দেব। মুখ্যমন্ত্রী এবং তার দলের লোকেদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তৃণমূল নেতারা ভয় পাচ্ছে মানুষের সামনাসামনি হতে। আমাদের তৃণমূল কংগ্রেসের মতো অত টাকাও নেই, তাই আমরাও মানুষের সামনাসামনি যাচ্ছি। আমরা নিজেদের মধ্যে চাঁদা তুলে মানুষজনদের খাওয়ার এবং জল দিচ্ছি। আসো আসো তুলতে হবে, আসো ঠেলা ঠেলে পাড়া যায়। ওই অফিসে গিয়ে মিষ্টি করে
হ্যাঁ এখানে নেটওয়ার্ক হেভি সমস্যা। হ্যাঁ আমাদের ছবি যাচ্ছে না। বললাম তো আমাদের লাইভই হচ্ছে না, আমাদের একটা সিম আমার 16টা সিম আছে। বনটা একবার রাস্তার বন কোনো রকম পরিষ্কার হয় জঙ্গল পরিষ্কার না ঘুরটা হয়ে যায় কোথায় গর্ত হয়ে যাচ্ছে কিছু বোঝা যায় না ওইদিক দিয়ে জল ঢুকে যাচ্ছে ওইটাই এখানে বাদ দিয়ে আরেকটা বলছে সেটার জঙ্গল কেটে সাফ করতে করতে আরেকটা বলছে তারপরে অন রাখতিস দিবঙ্গত অন করে রাখো। তো এই বন্যার আগে ইরিগেশন থেকে কোনো কিছু হয় না। সুকুমারের ঘর সামনে আসুন। কি পরিস্থিতি এখন? আর আমার ঘর দর ভেঙে গেছে, আমার কেউ নেই, সব থেকেও নেই, সব বেটা বউ সব আছে, নাতি নাতনিরা আছে, কেউ ঘুরেও দেখেনি, কেউ দেখেনি। ঘর যেখানে আমার ভাঙার কথা সেখানটা ভাঙলো নি, অন্য জায়গায় ভেঙে ঘর দর সব ভেঙে পড়ে গেছে। ঘর পাচ্ছেন? হ্যাঁ দিয়ে গেছে বাবা, দিচ্ছে, তিরপলও দিচ্ছে, কেন মিথ্যা কথা বলবো বাবা, দিচ্ছে। ঘর পুরো জলের তলায়? ওই তো ওই বাঁধের ধারে ওই যে তাল গাছটা ওইখানে আছে নি, ওইখানে পুরো দিয়াল দিয়ে ফাটিয়ে। এর আগে এখানে এরকম বন্যা দেখেছেন? না আগে এই আমার জ্ঞানে ভাঙলো, মগর বন্যা পুর হচ্ছে আমার ঘর দিয়ে কোনোদিন জল বেরাতো নি। এইবারেই এই প্রথম জীবনে আমি দেখলাম মরতে বসে 1.5 বছর অসুখে পড়ে আছি, 1.5 বছর পড়ে আছি। কার বড় মার লোক ডাক্তার আসছিল নিয়ে যাবে বলে, আমি যেতে পারিনি। তারা অনেক করে নিয়ে যাবে বলছে, বলে স্বাস্থ্যসাথীর কার্ড আছে। আমি বলি হ্যাঁ বাবা আমি মরে যাই, এইখানে মরে যাব। একটা ভাইজিকে পেলে পুষে বেয়ে দিচ্ছি, সেইটাই আমার কাছে আছে। এটা কোন জায়গা? এটা জোঁদড়া। কি নাম আপনার? আমার নাম নূরজাহান বিবি। বয়স কত আপনার? ধর 70 বয়স হবে নি, বেশি হবে তো। কি বলবেন? দেখুন আজকে আমাদের যে জেলা, এই যে ঘাটাল সাংগঠনিক জেলা, সেই জেলার জেলা সভাপতি তন্ময় দাস, আমাদের রাজ্যের সম্পাদক নবারুণ নায়েক, আমাদের এখানকার নেতা পাঁশকুড়ার নেতা জগদীশ প্রামাণিক সহ আমাদের মণ্ডল সভাপতি সুকুমার সহ এরকম বেশ কিছু মানুষ, আমাদের বিজনবাবু, স্বাগতা মান্না, যারা আমাদের মনোজদা, রাজ্যের নেতা মনোজ পাণ্ডে, তারা সবাই এসেছেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। আমাদের রাজ্যের নেতারা চলে এসছেন দূর থেকে, প্রশাসনের দেখা পাওয়া যাচ্ছে না, কিন্তু বিজেপির নেতারা কেউ নদিয়া থেকে এসছে, আমাদের বর্তমান সভাপতি এখানে আছে, প্রাক্তন সভাপতি রতনদা তিনি নেমেছেন। আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুসারে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। প্রশাসন যদি সময় মতো প্রতি বছর, আগামী বছরও কিন্তু বন্যা হবে, আমি আগেই বলছি, কিন্তু তার জন্য দরকার যে এই 1 বছর এই বাঁধগুলোর মেরামতি, বন্যা আসার আগে, বন্যার সময় আসার আগে সেই বাঁধগুলোর নিরীক্ষণ বা ইন্সপেকশন ইঞ্জিনিয়ার দ্বারা, এবং এই বাঁধগুলোতে কোথায় কি ক্ষয়ক্ষতি আছে, জঙ্গল পরিষ্কার, এবং তার সাথে কোথায় ঘোপ অর্থাৎ বাঁধের কোথায় ফাটল হয়ে আছে, গর্ত হয়ে আছে, সেগুলো দেখা এই আগামী 1 বছর ধরে বন্যা নেমে যাওয়ার পর হওয়া উচিত, বিশেষত বর্ষাকাল আসার আগে হওয়া উচিত। কিন্তু প্রত্যেকবার আমরা দেখি কিছু হয় না। মুখ্যমন্ত্রী মিডিয়াতে বলেন ম্যান মেড বন্যা, আগের বছরও বলেছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে, এবছরও বলছেন, আগামী বছরও কিছু করবেন না, ম্যান মেড বন্যা বলে। আজকে পাঁশকুড়াতে মুখ্যমন্ত্রী এসেছে, আসুন, কোনো অসুবিধা নেই, মানুষের পাশে দাঁড়ান। কিন্তু আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে আপনি এই যে বন্যা হলে আসছেন, তার থেকে বেটার হয় যদি বন্যাটাকে আটকানো যায়। বন্যা হলে আপনি আসবেন, আমি আসবো, এতে মানুষের লাভ কিছু হবে না। আমাদের 2-4টে ছবি উঠবে, মুখ্যমন্ত্রীর ছবি উঠবে, মানুষের লাভ হবে না। তার আগে যদি মুখ্যমন্ত্রী বন্যা হওয়ার আগে 3 মাস আগে যদি এখানে ইন্সপেকশন করতে আসেন, এত দূরেও আসতে হবে না, পাঁশকুড়াতেও আসতে হবে না, বসে ডিস্ট্রিক্টে বসে ডিএম, ইরিগেশনের ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে বসেন এবং যদি বলেন যে 3 মাস বাকি বৃষ্টি বর্ষাকাল আসার, বন্যা হওয়ার কি কি ব্যবস্থা নিয়েছেন, বাঁধের মেরামতির জন্য কি কি করা হয়েছে, বাঁধের জন্য আমি এত কোটি টাকা স্যাংশন করলাম, এই কাজটা যদি উনি করে যান জেলা প্রশাসনিক ভবন থেকে, তাহলে পরে মাননীয় মুখ্যমন্ত্রীকেও আর আসতে হবে না, কাউকে আসতে হবে। কেন্দ্র সরকার গাড়ি কেন আটকালেন? গাড়ি আমরা খাবার জন্য জল খাবো বলে ছেনাকড়া নিয়ে আছে, এখন কি খাবো তাহলে বলো? মাঠের মধ্যখান থেকে আসছি বান্দারে, তাহলে কিসের জন্য আমরা আসছি বলো? দুটো খাবার জন্য তো নাকি কথা আসছো? হ্যাঁ, বাড়ি জল ঢুকে গেছে, আসছি। কার গাড়ি আটকালেন? খাবার গাড়ি, জলের গাড়ি, কিন্তু বলে আমরা এখন সেপার থেকে দিয়ে আসি, তবে যদি বেশি হয় তোমরা পাবে। গাড়ি আটকালেন আপনারা? হ্যাঁ, আমরা কিসা ওই যে খাবার দেওয়ার জন্য আমরা
দুটো খাবো বলে। খাবার কি পাচ্ছেন না? না, খাবার আমরা আটকালে পাবো, নাহলে পাবো নিকো। গাড়ি আটকালে আমরা পাবো। তাহলে এইটা কি আইন হচ্ছে? কি নাম আপনার? আমার সরস্বতী মান্ডি। তোমরা ঘেরলেই পাবে, নাহলে পাবে না। চুপচাপ বসে থাকবে, দেখে চলে যাবে, গাড়ি সোজা চলে যাবে। যে সেখান থেকে দিয়ে এসো, আবার সোজা পালিয়ে যাবে। আমরা কি হয়েছে কি হয়েছেটা কি? আমরা ঘেরলে এইখানে আমরা খাবার পাবো, নাহলে পাবো নিকো। জলের গাড়ি আছে, সব চলে এসছে জলের গাড়ি ওদিকে। এই জায়গাটার নাম কি? এটা মানুষ, একটা প্রধান পঞ্চায়েত। বছর 15 কিশোরীর মৃত্যু হলো স্ক্রাব টাইফাসে। মৃত কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের এলাবনি গ্রামে। বছর 15 কিশোরীর মৃত্যু হলো স্ক্রাব টাইফাসে। মৃত কিশোরীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপালের এলাবনি গ্রামে। চাঁদড়া হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী ছিল এই কিশোরী। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, গত 3রা সেপ্টেম্বর থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল কিশোরী। গত বুধবার বিকেল নাগাদ হাসপাতালে মৃত্যু হয় কিশোরীর। জানা গেছে, ট্রম্বিকিউলিট মাইটস বা পরজীবী পোকার কামড় থেকে মানবদেহে ছড়ায় স্ক্রাব টাইফাসের জীবাণু। এই রোগের উপসর্গগুলি হলো তীব্র মাথা ব্যথা, অত্যাধিক জ্বর, গা হাত পায়ে ব্যথা। পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, সাধারণত জঙ্গল অধ্যুষিত এলাকায় এই ধরনের পোকার প্রাদুর্ভাব রয়েছে। তবে সঠিক সময় চিকিৎসা করলে এই জীবাণু দ্বারা অসুস্থতা রোধ করা সম্ভব। অবহেলা করলে স্ক্রাব টাইফাসে আক্রান্তের মৃত্যু পর্যন্ত হতে পারে। শুক্রবারই ওই এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তরের একটি মেডিকেল টিম গিয়ে গ্রামবাসীদের এই বিষয়ে সচেতন করে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জেলা জুড়ে প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে বার্তা পাঠানো হয়েছে, এই ধরনের কোনো উপসর্গ দেখলে তৎক্ষণাৎ মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা। হ্যাঁ, ওটা আমাদের বিদ্যাপুর সদর ব্লকের অন্তর্গত এলাবনি ভিলেজে হয়েছে, চাঁদড়া জিপি। ওটা গুড়গুড়িপাল পুলিশ স্টেশনের আওতায় পড়ে। একটি 15 বছরের বাচ্চা, মফিয়া বেরা বলে, ওই বাচ্চাটি ভর্তি ছিল আমাদের মিদনাপুর মেডিকেল কলেজের সিসিউতে। তো ইনিশিয়ালি হাই ফিভার বাড়িতে ছিল, হাই ফিভার, সারা গা হাত পায়ে ব্যথা, এবং তার সাথে সাথে ওদের আলটিমেটলি ওরা ওখানে বেশ কিছুদিন রিল্যাক্স করেছে। তারপরে যখন সিরিয়াস হয়েছে তারপর সিসিউতে ভর্তি করেছিল। তো সে মারা গেছে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এবং পরে তার ডায়াগনোসিসে বেরিয়েছিল যে সে স্ক্রাব টাইফাসে আক্রান্ত ছিল। অ্যাকচুয়ালি স্ক্রাব টাইফাস হচ্ছে এমন একটা রোগ যেটা সাম্বকুলিক মাইট বলে একটা উকুনের মতো একটা পোকা, সেই পোকাটা বিভিন্ন জঙ্গলে, ঘাসে ইত্যাদিতে থাকে গ্রাম বাংলায়। আমাদের জঙ্গল ঘেরা যে সমস্ত গ্রামগুলো আছে সেখানে থাকে। এখানে বাচ্চারা খালি গায়ে বা খালি পায়ে যখন ঘুরে বেড়ায় তখন ওগুলো কামড়ায়, এবং সেই যে জায়গাটায় কামড়ায় সেই জায়গাটায় একটা আলসারের মতো এসচার ফর্মেশন হয়, কালো দেখা যায়, ফুটো দেখা যায়। তার সাথে যদি জ্বর থাকে, আমরা বারবার আশা দিদিদের মাধ্যমে এলাকায় প্রচার করেছি, আগেও এরকম রেগুলারলি প্রত্যেক বছরই শয়ে কেস হয় আমাদের এই মিদনাপুর সদর, শালবনী, কেয়াকোল, কেশপুর এই অঞ্চলগুলোতে, যেখানে জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো। কিন্তু মানুষ সচেতন না হলে তো মানে শেষ মুহূর্তে যদি আপনারা গিয়ে ভর্তি করেন এবং সেখানে যদি তার অলরেডি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম
আক্রান্ত হয়ে থাকে তাহলে তাকে বাঁচানো খুব মুশকিল, কারণ এতে ইনিশিয়ালি জ্বর হয় প্রচন্ড, তারপরে সারা গা হাত পায়ে ব্যথা হয়, এবং তার সাথে যেটা বললাম স্টার বা একটা ফোস্কার মতো দেখতে পাওয়া যায়, যেটা দেখেই বন্ধ করা উচিত। সেরকম একটা ঘটনা হচ্ছে। এক্ষেত্রে আমাদের মেডিকেল টিম আজকে এলাকায় গেছে ব্লক মেডিকেল অফিসারের নেতৃত্বে, ওখানে অ্যাওয়ারনেস করার জন্য আশাদেরকে গ্রামে সবাইকে বলতে বলা হয়েছে। বাচ্চাদের অন্য কারো এরকম কোনো আছে কিনা সেটাও দেখা হচ্ছে। বৃহস্পতিবার ভোররাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বুকে ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। দুটি স্কুল এবং একটি লাইব্রেরির একাধিক আলমারি ভেঙে প্রায় 40 থেকে 45 হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ত্রস্ত গোপীবল্লভপুরবাসী। বৃহস্পতিবার ভোররাতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের বুকে ঘটল এক দুঃসাহসিক চুরির ঘটনা। দুটি স্কুল এবং একটি লাইব্রেরির একাধিক আলমারি ভেঙে প্রায় 40 থেকে 45 হাজার টাকা নিয়ে চম্পট দিল চোর। ঘটনা সিসিটিভি ফুটেজ সামনে আসতেই ত্রস্ত গোপীবল্লভপুরবাসী। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে গোপীবল্লভপুরের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ, নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয় এবং বোম নীলিমা সারস্বত মন্দির পাঠাগারে এই চুরির ঘটনা ঘটে। নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যাচ্ছে একজন মাত্র পেশাদার চোর এরকম ঘটনা ঘটিয়েছে। 4:45 মিনিট নাগাদ স্কুলের অফিস রুমে ঢোকে এই যুবক। টর্চ হাতে নিয়ে একের পর এক আলমারির তালা ভেঙে হাতড়ে বেড়ায়, চুরি করে স্কুলের নগদ টাকা। জানা গিয়েছে, এর প্রায় কিছুক্ষণ আগেই পাশের নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের একই ঘটনা ঘটায় ওই যুবক। পাশাপাশি সকালে জানা যায় বোম নীলিমা সারস্বত পাঠাগারেও চুরির ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই একই রাতে গোপীবল্লভপুর বাজার লাগোয়া 3টি সরকারি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় ত্রস্ত গোপীবল্লভপুরবাসী। উঠছে বাজারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এ বিষয়ে নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং বোম নীলিমা সারস্বত মন্দির গ্রামীণ পাঠাগারের সম্পাদক সত্যরঞ্জন বারিক জানান, 3টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুরির অভিযোগ দায়ের হবে থানায়। পুলিশ যাতে দ্রুত দোষী ব্যক্তিকে চিহ্নিত করে ধরতে পারে। পাশাপাশি চুরির বিষয়ে সত্যরঞ্জন বাবু বলেন, প্রায় 40 থেকে 45 হাজার টাকা নগদ চুরি হয়েছে। তবে কাগজপত্র কিছু চুরি হয়েছে কিনা তার প্রতিটি প্রতিষ্ঠান খতিয়ে দেখছে। মানে ব্যাপারটা সে আর করবেনি, তাকে ধমক দেওয়া হবে বা সেটা তো থাকতে হবে, সেটা তো দেখা গেল। ঠিক আছে, তাকে সেটা তো তাকে বলা হয়েছে, তার গার্ডিয়ান তাকে বলা হয়েছে তাকে দেখে নিয়ে কাজ করেও সঠিক সময়ে কোম্পানি বেতন দিচ্ছে না, মাসের শেষ হলেও টাকা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এবার দ্রুত বেতন সহ 5 দফার দাবিতে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। কোম্পানি বেতন দিচ্ছে না, মাসের শেষ হলেও টাকা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এবার দ্রুত বেতন সহ 5 দফার দাবিতে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে শুরু হলো অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। উল্লেখ থাকে, বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে বহু বেকার যুবক যুবতী অস্থায়ীভাবে কাজ পেয়েছেন। একটি কোম্পানি তাদের নিয়োগ করেছে, তবে নিয়োগের তেমন কোনো প্রমাণপত্র নেই বললেই চলে। এই কাজের জন্য বহু বেকার যুবক আবার গোপনে টাকা দিয়ে কাজে যোগ দিয়েছেন। আর বর্তমানে কোম্পানি যে বেতন দেয় সেই বেতন প্রতি মাসে সঠিক সময় পাচ্ছেন না। পাশাপাশি বেতনের টাকা কম বলে অভিযোগ উঠেছে। এই দাবিতে বুধবার সন্ধ্যায় কর্মবিরতি করেন কর্মীরা। তারা সুপার স্পেশালিটি হাসপাতালে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। পরে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কোম্পানির সঙ্গে কথা বলার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি ওঠে। উল্লেখ থাকে, রাজ্যের প্রায় প্রতিটি সুপার স্পেশালিটি হাসপাতালে এইভাবে কর্মীদের মধ্যে নানা ক্ষোভ রয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে গ্রামের মানুষদের স্বচ্ছ পানীয় জল পরিষেবা দেওয়ার জন্য জোর কদমে চলছে কাজ দাঁতন 1 ব্লকের পালসন্তপুর এলাকায়। আর সেই কাজ কতটা হয়েছে তা তদন্ত করলেন রাজ্য বিধানসভার পিএইচ বিভাগের কমিটির সদস্যরা। রাজ্য সরকারের উদ্যোগে গ্রামের মানুষদের স্বচ্ছ পানীয় জল পরিষেবা দেওয়ার জন্য জোর কদমে চলছে কাজ দাঁতন 1 ব্লকের পালসন্তপুর এলাকায়। আর সেই কাজ কতটা হয়েছে তা তদন্ত করলেন রাজ্য বিধানসভার পিএইচ বিভাগের কমিটির সদস্যরা। বিধায়ক তপন দাশগুপ্তের নেতৃত্বে বিধানসভার সদস্যরা এদিন দাঁতনে হাজির হন। তারা এলাকার কাজ পরিদর্শন করেন। উল্লেখ থাকে, গ্রামে গ্রামে মানুষকে পাইপের সাহায্যে পিএইচির মাধ্যমে জল পৌঁছে দেওয়ার কাজ চলছে। তার জন্য পাইপ লাইনের পাশাপাশি জলের রিজার্ভার ট্যাঙ্কও তৈরি হচ্ছে তররুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন বিধানসভার 13 সদস্যদের প্রতিনিধিরা এই কাজের পাশাপাশি দাঁতন 1 ব্লকের পূর্ত দপ্তরের তৈরি বিভিন্ন রাস্তা পরিদর্শন করেন। তপন দাশগুপ্ত বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মানুষের কথা ভেবে গ্রামের পর গ্রাম উন্নয়ন করছেন তারই অঙ্গ হিসেবে এই প্রকল্প। পাশাপাশি ডিভিসির জল ছাড়ার ফলে দাঁতন 1 ব্লকের যে সমস্ত এলাকার মানুষ বন্যার কবলে পড়েছিলেন তাদের যাতে সরকারি সাহায্যের কোনো খামতি না থাকে সেই দিকটা দেখার জন্য ব্লক আধিকারিককে নির্দেশ দেন। জানা গেছে, 2021 থেকে 2025 পর্যন্ত আর্থিক বর্ষগুলির জনস্বাস্থ্য কারিগরি ও পূর্ত দপ্তরের বেশ কয়েকটি কাজের অগ্রগতি নিয়ে 2 মেদিনীপুর জেলায় অন্তিম পর্যায়ের পরিদর্শন করতে আসেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটি।
বিধায়ক তপন দাশগুপ্তের নেতৃত্বে এই প্রতিনিধি দলটি প্রথমে দাঁতন এক ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের পালসন্ডপুরে প্রায় 5 কোটি টাকা ব্যয় নির্মিত একটি পানীয় জল প্রকল্পের কাজ খতিয়ে দেখেন। এরপর দাঁতন বাইপাস সংলগ্ন এলাকা থেকে ঘোলাই পর্যন্ত পূর্ত দপ্তরের অধীন প্রায় 7 কিলোমিটার রাস্তা শোলপাট্টা থেকে মাটি বেরুয়া হয়ে সোনাকুনিয়া পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা পরিদর্শন করেন। পাশাপাশি এদিন বেলদা থেকে জাহালদা পর্যন্ত প্রায় 21 কিলোমিটার রাজ্য সড়কের সম্প্রসারণের কাজের অগ্রগতির খোঁজখবর নেন। সূত্রের খবর, বেলদা দীঘা রাজ্য সড়কে প্রায় 100 কোটি টাকা ব্যয় সড়ক সম্প্রসারণের কাজের অগ্রগতি নিয়ে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অভিযোগ করেন দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। বিক্রমবাবু বলেন, বেলদা থেকে জাহালদা পর্যন্ত এই রাস্তার সম্প্রসারণের কাজ ধীর গতিতে, ফলে সাধারণ মানুষকে ভোগান্তি পোয়াতে হচ্ছে। বিষয়টি নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিধায়ক তপন দাশগুপ্ত। তিনি বিষয়টি নিয়ে আধিকারিকদের সাথে কথাও বলেন। তিনি বলেন, রাজ্যের মন্ত্রীর সাথে এ বিষয়ে আমার কথা হচ্ছে, দ্রুতই রাস্তা সংস্কারের কাজ সম্পূর্ণ করা হবে। 622টা হাউস কানেকশন হবে। এটা মৌজা হচ্ছে প্রায় 182 মৌজা। আর এটা অনেকদিন ধরে মানুষের একটা ডিমান্ড ছিল। সুব্রত মুখার্জি যখন ছিলেন, বিক্রমদা সেখানে গিয়েছিলেন এবং সুব্রত মুখার্জি এটাকে স্যাংশন করেছিলেন। তিনি আর আজকে আমাদের মধ্যে নেই। আর এখানে খুব বন্যা টন্যা হয়, ম্যানমেন বন্যা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মেদিনীপুর ঘুরছেন, চষে বেড়াচ্ছেন এলাকা। কালকে হুগলি করেছেন, তাকে আমাদের শতকোটি প্রণাম। মানুষের দুঃখে তুলে ভারতবর্ষে একটি মুখ্যমন্ত্রী থাকেন, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। এখানেও বন্যা হয়েছে, কিন্তু আগে 13 সালে যেভাবে বন্যা হয়েছে সেভাবে এবার হয়নি। আমাদের বিডিও সাহেব, এসডিও সাহেবরা ঘুরছেন, পিএইচই ইঞ্জিনিয়ার, পিডব্লিউ ইঞ্জিনিয়ার ঘুরছেন। আমরা বলে গেলাম আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হবে যে বন্যার পরে যে রাস্তাঘাট খারাপ হয়ে যায় সেগুলো খুব তাড়াতাড়ি দ্রুত যাতে সংস্কার হয়, এবং যেখানে যেখানে রাস্তা খারাপ হয়েছে সেগুলোকে আমরা বলেছি উইকলি অ্যাকশন নিই। আজকে করলাম আমাদের পিএইচই প্রজেক্ট করলাম, এরপরে একটা রাস্তা ওপেন করবো, তারপর আমাদের এখানে কলেজে একটা মিটিং আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সেখানে বিডিও এসডিও সবাই আসবে, ডিএম সাহেবরা আসবে। তারপরে আমরা এখান থেকে চলে যাব দীঘা, সেখানে কালকে আমাদের অনেকগুলো ভিজিট আছে, তারপর আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ। পিএইচই দপ্তরের চেয়ারম্যান আমাদের বিধায়ক তপন দাশগুপ্তের নেতৃত্বে, আমাদের বিধায়ক বিক্রমদার নেতৃত্বে 10 জন এমএলএ আজকে আমাদের পুলেরা পিএইচই পরিদর্শন করতে এসছেন। কাজ চলছে, কাজ এখনো সমাপ্ত হয়নি, তাই সুন্দর করে কাজ চলছে। মাঝে মাঝে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে আছে, স্ট্যান্ডিং কমিটি ভিজিটে আসেন, তাই আজকে ভিজিটে এসছেন। সেই ভিজিটে আমরা খুব গর্বিত, খুশি। সেই সঙ্গে আমাদের বিগত 3 দিন আগে যে প্রবল বর্ষণ হলো, দাঁতন ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত, আলিকসা, তররুই, দাঁতন 2 এবং আমাদের ঘোলাই অঞ্চল বন্যায় প্রচুর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে যাতে সুব্যবস্থা হয় তার জন্য আমরা জনগণকে বলেছিলাম, তারা উপস্থিত হয়েছেন, আবেদন রাখবেন যাতে আমাদের চাষিরা উপকৃত হয়। প্রচুর ফসল এবং আমাদের সবজি চাষে ক্ষতি হয়েছে, তাই হচ্ছে আজকের এই অনুষ্ঠান। এখান থেকে প্রায় 7 থেকে 8 হাজার মানুষ উপকৃত হতে পারে। 7 লাখ টাকার প্রজেক্ট। টোটাল ব্যয়ের পরিমাণ কত? ব্যয়ের পরিমাণ 40 কোটি 60 লক্ষ টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে স্বপ্নের প্রকল্প রেখেছেন, জল স্বপ্ন, তাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমাদের অত্যন্ত পাড়াগাঁয়ে এই যে জলের ট্যাঙ্ক পিএইচই দপ্তর তৈরি করছে আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়। তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। শত আর্থিক অনটনের মধ্যেও তিনি কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও তিনি উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তার জন্য তরুণী অঞ্চল থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।